যেভাবে তারা লড়াই করছেন, আমি ভাবতে লাগলাম আমি কোথায় ভুল বুঝছি। আমার মনে হয় কেউ খুবই মাপা ভাবে, কেউ সংখ্যালঘুদের এই বার্তা পাঠায় যে তাদের নাগরিকত্ব বিপদের মুখে দাঁড়িয়ে। গত এক সপ্তাহ ধরে এই মিথ্যেটি রটে যায়, এখন ভুল ধারণাটা ভেঙেছে। নমস্কারম সদ্গুরু। সদ্গুরু, সিএএ এবং এনআরসি নিয়ে সারা দেশে খুব অশান্তি হচ্ছে। আমি বিভ্রান্ত হয়ে গেছি, আর আমরা অনেকেই বুঝতে পারছি না কি করা উচিত। আপনি কোথা থেকে আসছেন? আমি লখনৌ থেকে এসেছি, আর ওখানে অনেক কিছু ঘটছে। হ্যাঁ, আমি জানি লখনৌয়ের মানুষেরা বিভ্রান্ত হয়ে আছে। সদ্গুরু, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমার ভাবনা, সিএবি থেকে সিএএ হয়েছে, বিল থেকে আইন হয়েছে। তো গত এক সপ্তাহের প্রতিক্রিয়াগুলো দেখে এই রাস্তাঘাটে যা ঘটছে, আমি অবাক হয়ে ভাবলাম আমার কি বোঝার ভুল হচ্ছে। বিষয়টার কোন দিকটা আমি বুঝতে পারিনি, কারণ আইনটা আমি পুরোটা পড়িনি। আমি কেবল সেটুকুই জানি যা খবরের কাগজ আর অন্যান্য জায়গায় রয়েছে, কারণ অনেকেই নানা রকমভাবে ব্যাখ্যা করেছেন এটাকে। দেখুন, এই গোটা জায়গাটা একটা দেশ ছিল, যেটা কিনা ভাগ হয়ে যায় প্রায় ৭২ বছর আগে। জঘন্য সব ব্যাপার ঘটেছিল তখন। প্রায় ৬ থেকে ৭ লক্ষ মানুষ মারা যান, ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ সীমানা পেরিয়ে ঢুকে আসেন উভয় দিক থেকেই। এই সব ঘটে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে। আর এই দেশের অন্তত একটা অংশ, ভারত নয়, অন্য যে দুটো ভাগ তৈরি হয়েছিল, তৈরি হয় ধর্মের ভিত্তিতে। মানুষ তখন দেশটাকে ভাগ করে ধর্মের ভিত্তিতে। সৌভাগ্যক্রমে আমরা হয়ে উঠি এক ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু অন্যরা সিদ্ধান্ত নেয় ধর্মীয় প্রজাতন্ত্র গঠন করার। কিন্তু সকলেই দেশবদল করেননি, কারণ মানুষ হাজার হাজার বছর ধরে সেখানে বাস করছে। কারণ সকলেই তাদের জীবন, তাদের সম্পত্তি সবকিছু ছেড়ে চলে যাবেন না, কেবলমাত্র এই জন্য কারণ একটা সীমানা টেনে দেওয়া হয়েছে বলে। ৭২ বছর আগে অনেক মানুষই এটা বোঝেননি যে এই সীমানাটির অর্থ কী। হ্যাঁ, তো যথেষ্ট সংখ্যক মানুষ সেখানেই থেকে যান। শতাংশের সংখ্যাটি অবশ্যই বিতর্কিত, আর এ বিষয়ে আমি কোনো বিশেষজ্ঞও নই। লোকে বলে যে ২৩% মানুষ পশ্চিম পাকিস্তানে থেকে যান, আর প্রায় ৩০% মানুষ থেকে যান পূর্ব পাকিস্তানে। লোকে এটাই বলে, কারণ সঠিক পরিসংখ্যান কারোর কাছেই নেই, তো সংখ্যাটা এরমই হবে, এটা খুব একটা ভুল নয়। কিন্তু তারপর ১৯৭১-এর যুদ্ধ ঘটল, আর পূর্ব পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ। তারপর ব্যাপক হারে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ঘটে। সেই সময় প্রায় ১৮ থেকে ১৯% মানুষ তাদের দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতের দিকে। তারা সকলেই মিশে যান, যেহেতু সেরম কোনো বন্দোবস্ত ছিল না, স্থানীয় মানুষদের সাথে তারা মিশে যান। কেউ কেউ এখনও উদ্বাস্তু শিবিরে রয়েছে। এটা দুর্ভাগ্যজনক। এটাই পরিস্থিতি ভারতবর্ষে। কিন্তু উল্টো দিকের পরিস্থিতিটা আলাদা, কারণ আইন অনুযায়ী সেখানে বৈষম্য রয়েছে সংখ্যালঘুদের প্রতি। এখানেও বৈষম্য আছে বলে মানুষ দাবি করেন, কিন্তু সেটা আইনের দিক থেকে নয়। কিছু মানুষ ব্যক্তিগতভাবে বৈষম্য করতেই পারেন একে অপরের প্রতি। এটা প্রত্যেকটি দেশেই রয়েছে কোনো না কোনোভাবে। জাতি, ধর্ম, বর্ণ, ধর্মবিশ্বাস, লিঙ্গ, সব রকমেরই বৈষম্য রয়েছে দুর্ভাগ্যজনকভাবে এই পৃথিবীর অধিকাংশ সমাজেই। আমরাও পুরোপুরি এই ব্যাপারটা থেকে মুক্ত নই। আমরাও নিজেদের মতো করে বৈষম্যমূলক আচরণের ভাগীদার, কিন্তু আইনের দিক থেকে নয়। আইনের চোখে ভারতের প্রত্যেকটি নাগরিক একেবারে সমান, এটা নিয়ে কোনো দ্বিমত বা সংশয় নেই। সামাজিক আচরণের ক্ষেত্রে
সবকিছুই তো সংবিধান মেনে হয় না। সকলে তাদের নিজেদের ছোট ছোট খেলা খেলছে এখানে ওখানে, বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, নানা কারণ রয়েছে। কিন্তু উল্টো দিকে আইনের দ্বারাই বৈষম্য রয়েছে, যেখানে আইনের দ্বারাই মহিলাদের প্রতি প্রচণ্ড বৈষম্য রয়েছে বিভিন্ন স্তরে। আইন অনুযায়ী প্রায় সব সংখ্যালঘুদের প্রতি বৈষম্য রয়েছে। এই পরশুদিনই একজন প্রফেসরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ধর্মের নিন্দে করার জন্য, কারণ তিনি অনলাইনে কিছু একটা লিখেছিলেন যেটা ধর্মের পছন্দ হয়নি। এই ধরনের জিনিস এদেশে সম্ভব নয়, ঠিক আছে? এখানে সমাজের মধ্যে প্রতিক্রিয়া হতেই পারে, সেটা পৃথিবীর সব জায়গাতেই রয়েছে, কিন্তু আইনের দ্বারা নয়। আমি ছিলাম তখন বাকুতে, আজারবাইজানে। তখন ১৬৪ জন পাকিস্তানি হিন্দু বাকুতে ভ্রমণ করতে গেছিলেন, কারণ বাকুতে একটি অগ্নিমন্দির আছে যা ৫-৬ হাজার বছর পুরনো। তার সমস্ত গায়ে সংস্কৃত লিপি ভর্তি। ভারতীয়রা সেই অগ্নিমন্দিরে ভ্রমণ করে এসেছেন। সেই মন্দিরের নাম অগ্নিকাশী। তো যারা অগ্নিকে নিয়ে সাধনা করতে চান, মাটি থেকে উঠে আসা প্রাকৃতিক গ্যাসের কারণে প্রাকৃতিকভাবেই মাটির ওপরে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে থাকে, চিরকাল ধরে জ্বলে এসেছে। তো তার চারপাশে একটা সুন্দর মন্দির তৈরি করে তারা, যেখানে মানুষেরা যান মূলত মৃত্যুকে আহ্বান করতে। জীবনের শেষ ভাগটি তারা সেখানে গিয়ে কাটাতে চান। হাজার হাজার বছর ধরে মানুষ সেখানে যাচ্ছেন। তো এখন ভারতে আমরা বাকু মন্দিরের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছি, এই অগ্নি মন্দিরকে, কিন্তু পাকিস্তানি হিন্দুরা এখনও সেখানে যান। তো সেদিন তাদের ১৬৪ জন সেখানে এসেছিলেন। হ্যাঁ, সেই দিন আমাকে ১৬৪টা ফটো তুলতে হয় তাদের প্রত্যেকের সঙ্গে, তারপর তাদের পরিবার, বন্ধুদের সঙ্গে, সব মিলিয়ে প্রায় ২০০টা ছবি তুলতে হয় সেদিন, সেই এক সন্ধেতে। তখন তাদের মধ্যে এক যুবক, বয়স ৩০ হবে বা ৩২-৩৩ হবে, আমার কাছে এসে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আর তিনি আমাকে বলেন ২.৫ বছর আগে তার বিয়ে হয়। একদিন ১০-১২ জন লোক এসে তাকে মারধর করে তার স্ত্রীকে তুলে নিয়ে চলে যায়, এবং সেই রাতেই তার স্ত্রীকে অন্য ধর্মের এক পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়। সেই সন্ধ্যাতেও তার স্ত্রী তারই সঙ্গে ছিলেন। ২.৫ বছরের বিয়ে, তারা ঘনিষ্ঠ ছিল একে অপরের। এখন জোর করে তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়, আর তার কোনো উপায় নেই। এখন পুলিশ অভিযোগ নেবে না, কোর্টে যেতে পারবে না, কারণ হিন্দু মতে বিবাহ পাকিস্তানে আইনতভাবে বৈধ নয়। বলুন, এর থেকে খারাপ কিছু হতে পারে? আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে এরকমও আইন হতে পারে। এটা নিয়ে পড়াশোনা করা হয়নি আমার, আমাকে খতিয়ে দেখতে হবে বা কাউকে খতিয়ে দেখতে হবে এটা। তো আমি জিজ্ঞেস করে দেখলাম, আর বেশ কিছু মানুষ জানালেন যে এরকমই ঘটেছে। আমি এই সম্পর্কে ১০০% নিশ্চিতভাবে জানি না, কিন্তু এই মানুষটির দুর্দশা অত্যন্ত বাস্তব, যে তারা তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে সেই রাতেই আরেকজন পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, এবং তার সাথেই তাকে ঘর করতে হবে সেই রাত থেকেই, কারণ তাদের বিবাহ আইনতভাবে বৈধ নয়, কারণ তারা হিন্দু মতে বিয়ে করেছে বলে, কারণ তারা অন্য ধর্ম যে ধরনের বিবাহকে সমর্থন করে সেই ধারায় বিয়ে করেনি, তাই তাদের বিবাহ বৈধ নয়। তো মানুষ এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যেতে বাধ্য হচ্ছে। তো এরকম কিছু মানুষ যারা বুঝেছেন তারা ওখানে থাকতে পারবেন না, তাদের বিরক্তির সীমা ছাড়িয়ে গিয়েছে, তারা গত কয়েক দশক ধরে এখানে আসতে থেকেছেন। আমার মতে এই নাগরিকত্ব আইন বা সিএএ অত্যন্ত সামান্য করুণা, যা অত্যন্ত দেরিতে দেখানো হচ্ছে। কারণ যে অত্যাচারের মধ্যে দিয়ে তারা গিয়েছেন, পরিসংখ্যান বলছে এত শত মন্দির ছিল, কিন্তু আজ এই কটাই বেঁচে রয়েছে। নিয়ম করে এগুলোকে সব ধ্বংস করা হয়েছে, যাতে অন্য ধর্মের প্রার্থনা করার স্থান বা জায়গা কিছু অবশিষ্ট না থাকে। সকল ধর্মের জন্যই, কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয়, কারণ মূল বিশ্বাসটিই হল দেশটি কেবল একটি ধর্মের জন্যই। ভারতবর্ষের পরিস্থিতি এরকম নয়, সৌভাগ্যক্রমে।
এখানে প্রত্যেকেই নিজেদের ধর্ম পালন করতে পারেন, প্রচার করতে পারেন, সব সুবিধেই রয়েছে। তো সিএএ কোনো নতুন মানুষকে দেশে নিয়ে আসছে না। দেখুন, আমাদের জনসংখ্যা খুব একটা কম নয়, সংখ্যায় আমরা বেশ যথেষ্টই। তো আমাদের প্রয়োজন নেই যে লাখে লাখে মানুষ অন্য দেশ থেকে এখানে আসুক, সে তাদের দেশে যাই পরিস্থিতি হোক না কেন, এরমভাবে নেওয়ার জায়গা নেই। তো একটা নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়েছে কোনো সর্বসম্মত চুক্তি অনুযায়ী। 1972 বা 71 কিছু একটা ঠিক করা হয়, কারণ সেই সময় এদেশে প্রচুর সংখ্যক মানুষের আগমন ঘটে। একটি গণহত্যা যা 30 লক্ষেরও বেশি মানুষের প্রাণ নেয়। 30 লক্ষেরও বেশি হিন্দুকে মেরে ফেলা হয় বাংলাদেশ তার স্বাধীনতা পাওয়ার আগে। তো সেই সময় প্রচুর সংখ্যক মানুষ এদেশে চলে আসেন। তো স্থানীয় মানুষ প্রতিবাদ করতে শুরু করেন, কারণ তাদের স্থানীয় সংস্কৃতি বহিরাগতদের দ্বারা নষ্ট হচ্ছিল। আসামে বহিরাগতদের সংখ্যা স্থানীয় মানুষের সংখ্যার চেয়ে বেশি, তাই তারা চিরকাল প্রতিবাদ করে এসেছে। আপনারা তো গোটা আসামের আন্দোলনের কথা জানেনই, 70 দশকের। তো সেই সময় তারা একটি চুক্তি বানায় যে সমস্ত বহিরাগতদের চিহ্নিত করা হবে এবং তাদের ফেরত পাঠানো হবে বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে, বা যাই হোক। সেটা আর হয়ে ওঠেনি, কারণ যে সমস্ত মানুষেরা এই আইনগুলো বানিয়েছিলেন তারা শুধু খাতায় কলমেই বানিয়েছিলেন, এগুলোর ওপর আর কাজ করেননি কখনো। তো এখন যে তারিখটা ঠিক করা হয়েছে সেটা হল 2014। তার আগে যারা এসেছেন, তার মানে যারা এই দেশে 10 থেকে 20 বছর মতন রয়েছেন, কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স ছাড়া, পাসপোর্ট ছাড়া, রেশন কার্ড ছাড়া, আধার কার্ড ছাড়া, কোনো রকম পরিচয়পত্র ছাড়াই, জন্তুদের মতন, এদেশের মানুষ হিসেবে কোনো পরিচয় নেই, এই বিতর্কের জন্য আমরা কি তাদের মেনে নেব কি মানব না। অবশেষে আমরা এটা নির্ণয় করেছি যে 2014 আগে অবধি যারা এসেছেন আমরা তাদেরকে মেনে নেব। কিন্তু দেশের প্রতিক্রিয়ার এই অবস্থা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের হৃদয় কি এতটাই পাথরের যে কোনো কারণেই হোক, কিন্তু এই আইনটি শুধুমাত্রই ধর্মীয় নির্যাতন সংক্রান্ত। আপনার অন্য কোনো অসুবিধে থাকতে পারে যার জন্য আপনি আসতে চান, সেটার অনুমতি নেই। হয়তো অর্থনৈতিক সুযোগ খুঁজছেন, তার জন্য আপনি আসতে পারবেন না। সেই সব কারণে যদি আপনি এখানে আসতে চান, তার জন্য আলাদা পথ রয়েছে। যে কোনো মানুষ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আইন মাফিক পদ্ধতিতে, অন্য সমস্ত দেশের মতোই। ভারতবর্ষেও আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন প্রথাগত পদ্ধতির মাধ্যমে, ধর্ম নির্বিশেষে আপনি ভারতে আসতে পারেন। এটা হল অনেকগুলো মানুষকে একসাথে নাগরিকত্ব দেওয়া। এটা হল সেই সমস্ত মানুষের জন্য যারা এখানে রয়েছেন 2014 বা তার আগে থেকে, মানে অন্তত 7 বছর ধরে। তাদের মধ্যে বেশিরভাগই 15-20 বছরেরও বেশি। তো রাস্তায় মানুষের প্রতিক্রিয়া দেখে যেভাবে তারা লড়াই করছেন, আমি ভাবতে লাগলাম আমি কোথায় ভুল বুঝছি, আমার বুঝতে ভুল কোথায় হচ্ছে এখানে। কিন্তু গত 24 ঘণ্টায় আমি যা একটু পড়াশোনা করলাম, ব্যাস এটাই তো রয়েছে। এবং সকলেই জেনে গেছেন ব্যাপারটা এটাই। এখন ধীরে ধীরে সকলে তাদের অবস্থান বদলে বলছেন, না না, আমরা প্রতিবাদ করছি পুলিশ নির্যাতনের বিরুদ্ধে। কেউই না। দেখুন, একটা জিনিস যেটা মনে হচ্ছে যে সরকার সজাগ ছিল না, কারণ তারা এত একটা সহজ ব্যাপারের জন্য এত ব্যাপক প্রতিবাদ প্রত্যাশা করেনি। তাই তারা রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করেনি। তাই বেশিরভাগ জায়গাতেই পুলিশ ভীষণভাবে মার খেয়েছে, বিচ্ছিরিভাবে। তো যখন কয়েক হাজার মানুষ মিলে 25 জন পুলিশকে ঘিরে তাদের মারধর করে, স্বাভাবিকভাবেই যখন পুলিশের বড় দল আসবে, তারা তো তখন কড়া পদক্ষেপ নেবেই। না, সাফাই দিচ্ছি না আমি কারোর হয়ে। এটা গত 8 দিনের দেখা আমাদের বাস্তব চিত্র। এখন সবাই নিজের অবস্থান পরিবর্তন করে বলছেন, না না, আমরা কখনোই বলিনি এটা ধর্মীয় বৈষম্যের তৈরি করার চেষ্টা। আমাদের বক্তব্য পুলিশের শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা উচিত নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা খনি শ্রমিকদের মতন ব্যবহার করতেই পারেন, আর বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বাইরে সকলের ওপর পাথর ছুটতেই পারেন, আর তবুও পুলিশ কিছুই করবে না। যখন পুলিশ যাবে, যে পাথর ছুঁড়েছে আর তার পাশে যে পাথর ছোড়েনি, উভয়ই মার খাবে, কারণ একে অপরের পাশে বসে রয়েছে। ভিড়ের মধ্যে ব্যাপার এভাবেই ঘটে।
তখন কি পুলিশ গিয়ে এটা দেখার চেষ্টা করবে যে কেবলমাত্র এই মেয়েটিই পাথর ছুঁড়েছিল আর বাকিরা ছোড়েনি? না, এইভাবে হয় না। যতজন একসাথে বসে রয়েছে সবাই মার খাবে। কিন্তু আমার তো মনে হয় পুলিশ তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। সেটা যথেষ্ট সহনশীলতার পরিচয়, না হলে বহু সংখ্যক লোক মারা যেতে পারত। লখনৌ থেকে এসেছেন আপনি, সেখানে ৫৬ জন পুলিশের দেহে গুলির ক্ষত রয়েছে। সেই গুলিগুলো কোত্থেকে এলো? লখনৌয়ের মানুষদের থেকেই। কি করছেন আপনারা? পুলিশের গায়ে গুলির ক্ষত রয়েছে। কি মানে দাঁড়াচ্ছে এর? দুর্ভাগ্যবশত তো এটা একটা বিপজ্জনক খেলা যেটা মানুষ খেলছেন। কিছু মানুষদের মধ্যে একটা মরিয়া চেষ্টা রয়েছে, যারা ভুল বুঝিয়েছে কিছু ধর্মীয় সংগঠনের অশিক্ষিত মানুষদের দলকে, যার ফলে তারা পাগলের মতন আচরণ করেছে এটা ভেবে যে মুসলমানরা তাদের নাগরিকত্ব হারাবেন, এটাই বোঝানো হয়েছিল। তারা এরকমই একটি বার্তা পাঠায় যে বৈষম্য আনার চেষ্টা করা হচ্ছে, আপনারা নাগরিকত্ব হারাবেন এবং আপনাদের বের করে দেওয়া হবে। এটা এই ধরনের শয়তানির এত বড় আকার নেওয়া উচিত হয়নি। এটা হওয়া উচিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক। তাও আজকের দিনে আপনি যখন আপনার ফোনটি খুলেই আপনি এটা পড়তে পারেন যে আইনটি কি বলছে, যে সিএএ আইনটি কি বলছে, যে কোনো ছাত্র এটা পড়তে পারে। কিন্তু তারা সকলেই এসে অশিক্ষিত মানুষদের মতন আচরণ করছেন। এরম বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও তারা একটা আইন পর্যন্ত পড়তে পারেন না। এটা দুঃখের বিষয় যে এরম একটা ব্যাপার ঘটতে পারে, যে আইনটি কেউই পড়ছেন না, সবাই গুজবের কথায় বিশ্বাস করছেন, হোয়াটসঅ্যাপের বার্তা থেকে জ্ঞান অর্জন করছেন। তাই তো? আশা করছি তারা হোয়াটসঅ্যাপের ওপর পিএইচডি করছেন না। এটা অত্যন্ত বেদনাদায়ক যে পাবলিক প্রপার্টি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করা হচ্ছে। সাধারণ মানুষের স্কুটার, গাড়ি, দোকানপাট সবকিছুই সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হচ্ছে। কিসের জন্য? কারণ যখন জনতা একবার উন্মত্ত হয়ে যায় তখন তারা জানে না তারা কি করছে, কেন করছে। তারা শুধু জানে যে কিছু একটা করে যেতে হবে তাদেরকে। আমার মনে হয় কেউ খুবই মাপাভাবে কেউ সংখ্যালঘুদের এই বার্তা পাঠায় যে তাদের নাগরিকত্ব বিপদের মুখে দাঁড়িয়ে, যেটা সম্পূর্ণভাবে মিথ্যে। দুর্ভাগ্যবশত ব্যাপারটা রটে যায়। গত ১ সপ্তাহ ধরে এই মিথ্যেটি রটে যায়। এখন ভুল ধারণাটা ভেঙেছে, এখন মানুষে বুঝেছে ব্যাপারটা এরকম নয়, তাই এখন এটা ওটা বলে অজুহাত দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনারা এনআরসির ব্যাপারেও জানতে চান? আপনারা নিশ্চিতভাবে আমাকে সমস্যায় ফেলবেন। দেখুন, প্রত্যেকটি দেশেরই নিজস্ব এনআরসি রয়েছে। হয়তো এই পদ্ধতিতে করা হয় না। এনআরসির অর্থ হল দেশের প্রত্যেকটি নাগরিককে নথিভুক্ত করতে হবে। যতজন দেশে বাস করছেন প্রত্যেককে নথিভুক্ত করাতে হবে। যখন আমরা এটা চেষ্টা করছি, কোয়েম্বাটোরে তো একবার চেষ্টা করা হয়েছিল যত কুকুর রয়েছে যাদের মালিকানা রয়েছে তাদের নথিভুক্ত করার। আমি এটাই বলছি যে উদ্দেশ্য হলো কতগুলো কুকুর রয়েছে সেটা জানার। তা না হলে কি ঘটতে পারে আমরা জানি না। কারণ একটি শিশুকে একদল কুকুর মেরে ফেলেছিল, জানেন তো? খোলা কুকুর, রাস্তার কুকুর, তারা স্কুলের বাচ্চাদের আক্রমণ করে খেয়ে নেওয়ার চেষ্টা করছে, মেরে ফেলে। তো তখন কেউ একজন প্রস্তাব করলেন যে সমস্ত কুকুর যাদের মালিকানা রয়েছে তাদের একটা ট্যাগ থাকা উচিত আর তাদের সকলকে নথিভুক্ত করা উচিত, তাদের জন্ম এবং মৃত্যু নথিভুক্ত করা উচিত। আমরা যখন এরকম চিন্তা ভাবনা করছি যে কুকুরদেরও নথিভুক্ত করব, তখন এটা কি গুরুত্বপূর্ণ নয় যে কতগুলো মানুষ রয়েছেন এই দেশে, তারা কোথার থেকে এসেছেন, তারা কি এখানে জন্মেছিল, তারা কি বাইরের থেকে এসেছে, তাদের পূর্বপুরুষ কারা? এটা কি গুরুত্বপূর্ণ নয় যে একটা দেশের এই তথ্যগুলো জানা উচিত দেশটাকে ঠিকমতো চালাতে গেলে? কিন্তু কিছু মানুষ মনে করেন এটাও বৈষম্যময়। এটা সকলের জন্য, আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলকেই নথিভুক্ত হতে হবে। তো এটার জন্য মানুষদের বিভিন্ন বিকল্প দেওয়া হচ্ছে যে বার্থ সার্টিফিকেট দেখান, লোকে বলছে নেই। স্কুলের কাগজপত্র দেখান, না আমি কোনোদিনও স্কুলে যাইনি। আপনার রেশন কার্ডটি দেখান, না আমার নেই। আধার কার্ডটি দেখান, না আমার নেই। ভোটার কার্ডটি দেখান, না আমার কাছে নেই। তাহলে ভাই কে আপনি? আর এগুলোর মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে বলা হচ্ছে ৩ জন সাক্ষীকে নিয়ে আসুন যারা আপনাকে চেনে।
একটা নির্দিষ্ট সময় ধরে। না, আমি কোনো সাক্ষী আনতে পারবো না। ভাই, কে তুমি? আমার মতে ব্যাপারটা এরকম যে আমার মনে হয় সরকার মানুষের কাছে এই আইনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এছাড়া আমি তো এটার মধ্যে একটাও সমস্যা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় বার্তাটি ঠিক মতন পৌঁছনোর জায়গায় যেভাবে বার্তাটি পৌঁছনো হয়েছে, দুর্ভাগ্যবশত কিছু মানুষ এটাকে একটা হুমকি বা বিপদের মতন করে দেখেছেন। এটা অবশ্যই বদলাতে হবে। কেউ যদি এইভাবে হুমকি প্রচার করে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে, একটি তো একটি সহানুভূতির বিষয় যেটা অনেক দেরিতে এসেছে, অনেক আগেই আসা উচিত ছিল। আরেকটি একটি আবশ্যকমূলক পদ্ধতি প্রত্যেকটি নাগরিককে নথিভুক্ত করা যারা এই দেশে বাস করছে। দেখুন, এখানে এত বিদেশি রয়েছেন, আমরা জানি না তারা কারা। হ্যাঁ, আমাদের জানা উচিত তারা কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন, তাই না? যে কোনো দেশে এটা বাস্তব। তো এত সহজ একটা ব্যাপার আমার মনে হয় লোকের কাছে পৌঁছনোর ভুলের জন্য কিছু লোক এটার ফায়দা তুলে এটা নিশ্চিত করে যে ভুল বার্তা পৌঁছনো হয়, আর বিশ্ববিদ্যালয়ের অশিক্ষিত ছাত্ররা পশুদের মতন আচরণ করে।